আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জয়কুলি পরিবারের পক্ষ থেকে আরেকবার স্বাগতম। তো অলরেডি কিন্তু আমাদের মেডিকেলে পরীক্ষা অলরেডি আমাদের হয়ে গিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চ ইউনিটের পরীক্ষা হলো আজকে। আমাদের চারুকলা ইউনিট অলরেডি হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের খ ইউনিট আজকে হয়েছে, এরপরে এরপরে কিন্তু আমাদের এ ইউনিটের পরীক্ষা 15 তারিখে হবে। আচ্ছা, তো আমরা অলরেডি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে ডেটটা সে ডেটটা আমাদের কবে থেকে হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি নেই। বাট কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কিন্তু আমাদের একটা প্রবাবলি ডেট পড়ছে, ডেটগুলো আমাদের অলরেডি দিয়ে দেবে কবে ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিট আমাদের আসবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা আমাদের আজকে হতে যাচ্ছে। তো যারা সবাই একটু কমেন্ট করে আমরা জানাই দেই আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং বোর্ডটা ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে আমরা জানাই দিই। এবং যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নাই, অতি দ্রুত আমরা ক্লাসটাতে ঝটপট করে জয়েন করি। সবাই আমরা দ্রুত ঝটপট করে ক্লাসটাতে জয়েন করি। ঠিক আছে, সবাই আমরা জয়েন করার চেষ্টা করি ক্লাসটাতে। আচ্ছা, আমিও গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়েছি, মেডিকেলে পরীক্ষা হয়তো আমাদের আশানুরূপ রেজাল্ট আমাদের হয়নি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিই যে আসলে ভাইয়ার ভয়েসটা আমরা ক্লিয়ার শুনতে পারতেছি কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা, মানে কমেন্ট করে আমরা ঝটপট করে জানাই দিই। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সবাই জানি যে ডি ইউনিটে আমাদের আসন সংখ্যা হলো 310টা। ডি ইউনিটে আসন সংখ্যা 310টা আমাদের আসন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। 310টা আমাদের আসন সংখ্যা আছে। এর মধ্যে আমাদের ডি ইউনিটে আমাদের আবেদন পড়ছে হলো 86,755টা। তার মানে কি দেখতে পারলাম, 310টা আসনের বিপরীতে আমাদের আবেদন পড়ছে ডি ইউনিট হলো 86,755টা। তার মানে একটা আসনের জন্য কম্পিটিশন করব হলো 280 জন। একটা আসনের জন্য কম্পিটিশন হবে 280 জন কম্পিটিশন। তা চিন্তা করছো কতটা বেশি কম্পিটিশন, যেটা আসলে মেডিকেলেও এতটা বেশি কম্পিটিশন কিন্তু হয়নি একটা আসনের বিপরীতে। যেখানে আমাদের ডি ইউনিটে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা আসনের বিপরীতে আমাদের 280 জন আমাদের হচ্ছে যে পরীক্ষাতে দিবে। তার মানে হচ্ছে যে আমরা যদি 289 জনকে আমরা যদি পিছনে ফেলতে পারি, তাহলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা আসন নিশ্চিত করতে পারবো। যারা নিশ্চিত করতে পারবে একজন, আর বাকি 279 জন বলবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো না। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন আমাদের ডি ইউনিটে টোটাল সাবজেক্ট আসে আসলে হলো, টোটাল সাবজেক্টের সংখ্যা 7টা সাবজেক্ট। খুবই ডিমান্ডেবল সাবজেক্টগুলো আমি সবসময় বলে থাকি, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে খুবই ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে। এখানে আমাদের কি আছে, ফার্মাসি আছে, ওষুধ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, প্রাণ রসায়ন, তারপর হচ্ছে যে পাবলিক হেলথ, তারপর আমাদের জুওলজি, বোটানি। টোটাল আমাদের 7টা আমাদের সাবজেক্ট আমাদের এখানে আছে। ঠিক আছে, খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, কিন্তু এটা খুবই ডিমান্ডেবল একটা ইউনিট বলতে গেলে। আসলে মানে এত বেশি স্টুডেন্ট ফ্লো হয় আমাদের ডি ইউনিটে, যেটা বলার মতো না। যেখানে ছেলেদের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা হবে, মেয়েদের জন্য আলাদা ইউনিট, আলাদা শিফটে পরীক্ষা হবে। ঠিক আছে, তো আমরা সবাই একটু কমেন্ট করে জানাই দিই আসলে ভাইয়ার ভয়েসটা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা, বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি কিনা। এবং সবাই একটু আমরা অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিই। এবং যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি নাই, সবাই দ্রুত ক্লাসটা জয়েন করি। মিফতাহুল অলরেডি জয়েন করছে, কারণ আজকের ক্লাসটা অলরেডি হাসিব বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিফতাহুল চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ আঞ্জুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। এবং আজকের ক্লাসটা আমরা কে কোথা থেকে জয়েন করতেছি সবাই একটু আমরা কথা বলি। আজকের আমি ক্লাসে 50টা ডি ইউনিটে আসার মতো কোশ্চেন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ডি ইউনিটে 50টা কোশ্চেন আমি একটু বলতে পারবো যে
এই 50টা কোশ্চেন থেকে এই টাইপের কোশ্চেন ইনশাল্লাহ আমাদের পরীক্ষার মধ্যে আমাদের আসবে, ঠিক আছে। আচ্ছা, তো একজন কোশ্চেন করছে মেডিকেলের প্রিপারেশন দিয়ে কতটুকু কভার হবে, মেডিকেলের প্রিপারেশন এভারেজ ছিল। হ্যাঁ, মেডিকেলের প্রিপারেশন নিয়ে অবশ্যই কভার হবে, বাট মেডিকেলে কিছু গতানুগতিক কোশ্চেন হয় বা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে কিছু এক্সেপশনাল কোশ্চেন হয়। আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আমাদের কোশ্চেন মান সম্পর্কে আমরা জানি, যেখানে আমাদের বায়োলজিতে 44 মার্ক আছে। হ্যাঁ, বায়োলজিতে 44 মার্ক থাকে, আমাদের জুওলজিতে থাকবে হলো 22 মার্কস, আর বোটানিতে থাকবে হলো 22 মার্কস থাকবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আপনার ওকে। তো আমরা সবাই একটু কমেন্ট করি এবং সবাই একটু ক্লাসটা টাইমলাইনে শেয়ার করি। টাইমটা আপনারা যারা ক্লাস করতেছি, আমরা প্রবাবলি 250 জনের মতো আমরা ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু টাইমলাইনে আমরা ক্লাসটা শেয়ার করে দিই, যাতে আমরা সবাই আমরা ক্লাসটা দেখতে পারি এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। হ্যাঁ, ওকে, তাহলে আমি ক্লাসটাতে চলে যাচ্ছি। ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, সবাই একটু আমরা দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দিই। ওকে, প্রথম কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করব। প্রোটোপ্লাজম শব্দটি কোন নামের সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, প্রোটোপ্লাজম শব্দটি কোন নামের সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেসিক্যালি এটা নর্মাল কোনো রাইটারের বইয়ে নাই, অন্য একটা রাইটারের বইয়ে দেওয়া আছে, বাট খুবই আশার মতো একটা কোশ্চেন। প্রোটোপ্লাজম শব্দটি আমাদের রবার্ট হুকের সাথেও যুক্ত না, রবার্ট ব্রাউনের সাথেও যুক্ত না, তারপর ডুজারডিনের সাথেও যুক্ত না, বাট পারকিনসের সাথে যুক্ত। তাহলে তার মানে কি, দেখেন এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসলে পরীক্ষার মধ্যে কিন্তু দেয়। হ্যাঁ, একজন বলছে কোশ্চেন কি রিপিট হয়? না, কোশ্চেন রিপিট জাহাঙ্গীরনগরের ডিউনিট ইতিহাসে আসার মধ্যে খুবই কম, বাট ওই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম শব্দটি কোন নামের সাথে যুক্ত? অবশ্যই বিজ্ঞানে পারকিনজি প্রোটোপ্লাজম শব্দটি, সেটা অনেকে আমরা অ্যান্সার করছে, যেমন আরবি ইসলাম, হাসিব, তারপর আমি মানুষ, মাসকাত হাইসা, তারপর তাবিবা ফারিয়া, সবাই একটু আমরা কমেন্ট করি, এবং নুসরাদান, মাশাআল্লাহ। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখি একটু, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবার সময় হলো 3 সেকেন্ড, আমরা সবাই একটু অ্যান্সার করব। কি দেওয়া আছে, কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে? মানে আমরা জানি যে আমাদের কোষের ভিতরে অনেকগুলো অঙ্গাণু আছে, বাট এমন একটা অঙ্গাণু আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা ভাই আমি ডি ইউনিটের জন্য গত পরশুদিন আপনাদের বইটা কিনেছি, এটা পড়লে কি এনাফ হবে? হ্যাঁ, বইটা অবশ্যই প্র্যাকটিস করেন, মেন বইটা পড়ার পর আমাদের জয়কলি যে বইটা আছে পড়েন, ক্লাসগুলো এখন অবশ্যই আপনাদের কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, দেখেন কি দেওয়া আছে, নিচের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? আচ্ছা, আমি একটু যদি বলি, মাইক্রোজোম তো সে কখনোই প্রোটিন সংশ্লেষ করবে না। লাইসোজোম, আমরা কিন্তু লাইসোজোমকে কি বলি? আত্মঘাতী থলি বলি, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। লাইসোজোমকে আমরা কি বলি? আত্মঘাতী থলি বলি। এবং সেন্ট্রোজোম, সে বেসিক্যালি কি করে? কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে রাইবোজোম, রাইবোজোমের প্রধান কাজ কি? আমরা সবাই একটু কমেন্ট করি। রাইবোজোমের প্রধান কাজ কিন্তু প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ কিন্তু প্রোটিন তৈরি করা। একটা জিনিস দেখেন, এই কোশ্চেনটা কিন্তু অন্য একটা ভাবে দিতে পারে, আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, কোন অঙ্গাণুকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলি? কোন অঙ্গাণুকে সার্বজনীন অঙ্গাণু? একজন বলছে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটা? অবশ্যই আমি বলবো ফার্মাসি একটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, যদিও আমি ফার্মাসিতে পড়ছি। ফার্মাসি ডিমান্ডেবল সাবজেক্ট, ওষুধবিদ্যা বাংলাদেশে কৃষি আর ওষুধের কোনো মাইট যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা রাইবোজোমকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলতে পারি, কারণ কি রাইবোজোম তো আমাদের আদি কোষেও আছে, আবার কোথায় আছে বলেন তো? প্রকৃত কোষে। ধন্যবাদ, মাশাআল্লাহ, অনেকে আমরা অ্যান্সার করতেছি, খুব সুন্দর আপনাদের রেসপন্স। সাকিবুল ইসলাম, হাসিব, আরবি ইসলাম, সবাই একটু আমরা ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিই এবং দ্রুত ফ্রেন্ডের কিনে ক্লাসটা অ্যাটেন্ড করি। ওকে, পরের কোশ্চেন আমরা যাই। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, এটা কোষ বিভাজন চ্যাপ্টারটা থেকে আসছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের পূর্ণ আবির্ভাব ঘটে? আগে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা কি দেওয়া আছে, এই চ্যাপ্টারটা, এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? এই কোশ্চেনটা আমাদের সেল ডিভিশন মানে কোষ বিভাজন থেকে আসছে। আমরা সবাই জানি কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এই কথাও জানি যে মাইটোসিসের 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ, কোন ধাপে
কি ধরনের ঘটনা ঘটে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোষ বিভাজনে কোন পর্যায়ে, আচ্ছা আমি একটু যদি যেগুলো কোশ্চেন আসার মতো যদি কথা যদি বলি, দেখেন আমাদের এবার জাহাঙ্গীরনগরে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিতে পারে, এই যে মেটাফেজ, হ্যাঁ মেটাফেজে আমাদের কি ঘটে, আমরা কি কেউ কি বলতে পারি? বলেন তো মেটাফেজে কি ঘটবে? আমরা জানি যে মেটাফেজে মেটাকাইনেসিস হয়, মেটাফেজে মেটাকাইনেসিস হয়। ঠিক আছে, মেটাকাইনেসিস মানে কি, আমাদের যদি যদি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস বলবো। সেটাকে আমরা কি বলবো? বিষুবীয় অঞ্চলকে মেটাকাইনেসিস বলবো। এবং এই যে মেটাফেজে ক্রোমোজোমগুলো সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে এবং মোটা হচ্ছে, এজন্য এই জায়গায় আমরা কি দেখতে পারি? কনডেনশন দেখতে পারি। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের প্রায় সময় এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের রিপিট হয়। ঠিক আছে, অনেকে আমরা অ্যান্সার করতেছি। আচ্ছা ক্লাস পিডিএফ, হ্যাঁ ক্লাস পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, সবাইটা ক্লাসটা করি। যদি এবার কনডেনশন, কনডেনশন মানে কি? ক্রোমোজোমগুলা সর্বাধিক পরিমাণে খাটো হওয়া, ক্রোমোজোমগুলো সর্বাধিক পরিমাণে মোটা হওয়াকে আমরা কনডেনশন বলি। যেমন আমরা যেমন বলি না, আপনারা কিন্তু কেমিস্ট্রিতে পড়ছেন কনডেনশন রিয়াকশন মানে কি? ঘনীভবন রিয়াকশন মানে কি? আমার ক্রোমোজোমগুলো সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে, মোটা হচ্ছে সেটা। এখন দেখেন এই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটা শুরু করে প্রোফেজে, বিলুপ্তি ঘটতে থাকে প্রোমেটাফেজে, সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে হলো মেটাফেজে। আবার টেলোফেজ যে আমাদের ধাপটা আছে সেখানে আমাদের কি হচ্ছে? পূর্ণ আবির্ভাব ঘটে। তাহলে কোষ বিভাজনে কোন পর্যায়ে নিউক্লিয়ার পূর্ণ আবির্ভাব ঘটে? অবশ্যই অ্যান্সার কি হবে? টেলোফেজে। ঠিক আছে, আচ্ছা বলেন তো অ্যানাফেজে কি ঘটনাগুলো দেখা যায়? বলেন তো অ্যানাফেজে কি ঘটনাগুলো দেখা যায়? অ্যানাফেজে আমরা জানি যে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি হতে পারে, সে হতে পারে ভি এর মতো, এল এর মতো, জে এর মতো এবং কিসের মতো? আই এর মতো হতে পারে। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেনের দেখি কে অ্যান্সার আপনারা দিতে পারেন সবার আগে। বলেন তো ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনে কোন ধাপে দেখা যায়? খুবই দামি একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এবার আমাদের জাহাঙ্গীরনগর বা ঢাবিতে দিতে পারে। কোশ্চেনটা কি বললাম? ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনে কোন ধাপে দেখা যায়? দেখি কে সবার আগে আজকের এই কোশ্চেনটা অ্যান্সার করবেন আপনারা। বলেন ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনে কোথায় দেখা যায়? সবাইটা অ্যান্সার করি আমরা। ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনে কোথায় দেখা যায়? হ্যাঁ ক্রোমোজোমীয় নৃত্য, আমার কোশ্চেনটা ছিল যে ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনে কোথায় দেখা যায়? সবাই একটু আমরা অ্যান্সার করব, সবাই একটু আমরা অ্যান্সার করবো। অনেকে অ্যান্সার করছি হ্যাঁ প্রোমেটাফেজে, মাশাআল্লাহ, ফাইজা, রাব্বি, রুনু, জিসান আহমেদ, কামাল হোসেন, ওকে ধন্যবাদ। আচ্ছা এরপরে আমি পরের কোশ্চেনটাতে চলে আসবো। সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিই, যারা এখন মতো ক্লাসে জয়েন করিনি ওটি দুটো ক্লাসে আমরা জয়েন করি। ঠিক আছে, ওকে দেখেন পরের কোশ্চেন দেখেন আমাদের কি দেওয়া আছে। ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে? দেন তো এবার কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে এই ক্রসিং ওভার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ক্রসিং ওভার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আমাদের অনেক বেশি। তো ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা কে দেন? বোনাডন ও হাউসার, থমাস হান্ট মর্গান, হারবার্ট টেইলর নাকি ওয়াটসন ও ডেল? সবাই একটু আমরা কমেন্ট করে জানিয়ে দেয়। বলেন ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেয়? বিজ্ঞানী থমাস হান্ট মর্গান ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, ওকে সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, বেশি না, মাত্র দুইজন করে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করি। পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? নিচের কোন এনজাইমটি কাগজ শিল্পে ব্যবহৃত হয়? সবাই একটু আমরা অ্যান্সার করি। বলেন নিচের কোন এনজাইমটি কাগজ শিল্পে ব্যবহৃত হয়? কোন এনজাইম? ঠিক আছে, আমি একটু যদি কথা বলি, এই কোশ্চেনটা আমাদের কোন চ্যাপ্টারটা থেকে আসছে? কোষ রসায়ন চ্যাপ্টারটা থেকে আসছে। যদিও কোষ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু আমাদের শর্টের বাইরে। অনেকে আমরা কোশ্চেন করি যে ভাইয়া জাহাঙ্গীরনগর ডি ইউনিটে শর্টের বাইরে কোশ্চেন আসবে কিনা। তো অনেকে আমরা বলবো যে না আসবে না, অনেকে বলবো আসবে। আমি যদি একদম যদি ক্লিয়ার কাট যদি কথা বলি, হ্যাঁ জাহাঙ্গীরনগর শর্টের বাইরে কোশ্চেন আসবে, বাট সেগুলো স্পেসিফিক কিছু টপিকস থেকে আসবে। যেমন কোষ রসায়ন থেকে এনজাইম টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য মাস্ট বি গুরুত্বপূর্ণ আপনাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন এনজাইমটি কাগজ শিল্পে, কোন এনজাইমটি
কাগজ শিল্পে ব্যবহৃত হচ্ছে। দেখেন ক্যাটালেস এনজাইম আমাদের কাগজ শিল্পে ব্যবহৃত হয় না, ইনভার্টেস এনজাইমে ব্যবহৃত হয় না, লিগনেস এনজাইমে ব্যবহৃত হয় না। তাহলে কোন এনজাইমটি কাগজ শিল্পে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই মাথা রাখবেন জাইলানেস এনজাইমটা আমাদের কাগজ শিল্পে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এই 5টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করবো। আমরা যে 250 জনের মতো ক্লাস করতেছি, আমরা সবাই একটু আমার সামনে একটু ক্লাসটা সবাই নিজের টাইমলাইনে শেয়ার লেখাকে ডান লিখবো এবং সবাই মিলে আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন, আমি জাস্ট কিছু চাই না, আমি চাই যে আপনারা ক্লাসটা করেন এবং একটু ফ্রেন্ডদেরকে সবাই দ্রুত মেনশন করেন। দেখি কে কয়জন আমার সামনে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন আপনারা। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যদি আমি চলে আসি আপনাদের কাছে, দেখেন পরের কোশ্চেন এটাও কিন্তু আমাদের কোর্স ভার্সন থেকে আসছে। কোনটি সরল শর্করা নয়? একটু কথা যদি বলি আপনাদেরকে, বায়োলজিতে কিন্তু এই টাইপের কোশ্চেনের ট্রেন্ডটা কিন্তু এবার বিউপি থেকে চলে আসতেছে। কোনটা নয়, কোনটা সত্য নয়, কোনটা মিথ্যা নয়, তার মানে নয় কথাটা কিন্তু বলা থাকবে, কোনটি সরল শর্করা নয়। আচ্ছা ভালো কথা, আমি যদি একটু যদি আপনাদেরকে বলতে চাই সরল শর্করা কোনটা নয়, দেখেন আমাদের ফ্রুক্টোজ, তারপর আপনার হচ্ছে রাইবোস, ডিঅক্সিরাইবোস, এই তিনটাই কিন্তু আমাদের সরল শর্করা। আমার কোশ্চেন কি চাইছে, কোনটি সরল শর্করা নয়? অবশ্যই সেলোবায়োস কিন্তু আমাদের সরল শর্করা নয়। তাহলে 6 অ্যান্সার কত বলেন তো? 6 অ্যান্সার হচ্ছে ডি। 6 অ্যান্সার ডি, সবাই তো আমরা কমেন্ট করবো 6 অ্যান্সার কত? 6 অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, ওকে। এরপরে পরের কোশ্চেন আমি চলে আসবো। এটা আগে আমাকে বলতে হবে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারটা থেকে আসছে বলেন। কোশ্চেনে কি দেওয়া আছে? অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করি নেই সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন করব এবং সবাই একটু আমরা টাইমলাইনে জাস্ট ভাইয়া জাস্ট ক্লাসটা করাচ্ছে আপনাদেরকে, জাস্ট কিছু চাই না, আপনারা জাস্ট চাই যে টাইমলাইনে ক্লাসটা শেয়ার করেন ফ্রেন্ডদেরকে, সবাই একটু বেশি বেশি করে মেনশন করি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। দেখেন অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? এটা আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস টপিকস থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে প্রতি বছরই কোশ্চেন আসছে, এবারে কিন্তু মিস যাবেন আপনাদেরকে। ঠিক আছে, তো এই প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের প্রতিসাম্য টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বেশ কটা ভাগে ভাগ করা যায়, গলীয়, অরীয়, দ্বিঅরীয়, অনেকগুলো আছে। ঠিক আছে, আচ্ছা অরীয় যে প্রতিসাম্য যে আছে, এই অরীয় প্রতিসাম্যটার মনে রাখার সূত্রটা কিন্তু আমি আপনাদের বলছিলাম শ্বাস। কেন শ্বাস? সাথে হচ্ছে আপেল শামুক আর দৈন্তার সাথে হচ্ছে আমাদের স্পঞ্জ। আচ্ছা আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কিন্তু আমরা সবাই জানি, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইলা গ্লোবোসা। তাহলে আমরা বুঝতে পারতেছি অরীয় প্রতিসাম্য দেখা যাচ্ছে কোথায়? পাইলাতে দেখা যাচ্ছে। হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে, হোমো স্যাপিয়েন্স কার বৈজ্ঞানিক নাম? মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষে আমরা কোন ধরনের প্রতিসাম্য দেখতে পারবো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখতে পারবো। ঠিক আছে, ভলভক্স, ভলভক্স আমি কিন্তু আপনাদের পড়াইছিলাম, আপনারা জানেন গলীয় প্রতিসাম্য দেখতে পারবো কোথায়? এস আর ভি, এস ফর হ্যালিওজোয়া, আর ফর রেডিওলারিয়া, ভি ফর ভলভক্স। এই ভলভক্সে আমি কোন ধরনের প্রতিসাম্য দেখতে পারবো? গলীয় প্রতিসাম্য দেখতে পারবো। অরিলিয়া, অরিতা, এখানে আমি কোন ধরনের প্রতিসাম্য দেখতে পারবো? অরীয় যে প্রতিসাম্যটা আছে, এটা মনে রাখার সূত্রটা কি? সির জলে হাইড্রা। কেন? সিএনিমন, জেলিফিশ, সিএনিমন, জেলিফিশ এবং হাইড্রা। সিএনিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাট্রিডিয়াম আর জেলিফিশের বৈজ্ঞানিক নাম হলো অরিলিয়া, অরিতা। তার মানে বুঝতে পারতেছি এই প্রতিসাম্য টপিকসটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডি ইউনিটে একটা কোশ্চেন আমাদের আসবেই। ঠিক আছে, ওকে, সবাই একটু আমরা কমেন্ট করবো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডটা মেনশন করি নাই। তো সবাই একটু ভাইয়া যাবি ডি কি শর্ট সিলেবাস? না, আমি কিন্তু বারবার বলছিলাম শর্ট সিলেবাস না, আপনাদেরকে শর্ট সিলেবাস থেকে বেশি কোশ্চেন আসবে, শর্ট সিলেবাসের বাইরে থেকে অল্প কিছু টপিকস থেকে আমাদের কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, ওকে, আচ্ছা এরপর দেখেন আমি পরের কোশ্চেনটা, আচ্ছা পরের কোশ্চেনটা আমি যেটা আলোচনা করবো, দেখি পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীতে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন।
বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীতে? সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, সবাই তো দ্রুত অ্যান্সার করে বলেন। ক্লিভেজ, দেখেন ক্লিভেজের উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রাণীদেরকে বেশ কয়টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো বাইল্যাটারাল ক্লিভেজ আমরা কোথায় দেখতে পারবো? আর্থ্রোপোডাতে, কর্ডাটাতে, অ্যানিলিডাতে নাকি মলাস্কাতে? সবাই তো আমরা কমেন্ট করি। বাইল্যাটারাল ক্লিভেজ কোথায় আমরা দেখতে পারবো? দেখেন বাইল্যাটারাল ক্লিভেজ আর্থ্রোপোডাতে দেখা যায় না, অ্যানিলিডাতে দেখা যায় না, মলাস্কাতেও দেখা যায় না। বাইল্যাটারাল ক্লিভেজ আমরা কোথায় দেখতে পারবো? অবশ্যই বাইল্যাটারাল ক্লিভেজ হচ্ছে আমরা কর্ডাটা পর্বে দেখতে পারবো। বাইল্যাটারাল ক্লিভেজ কোথায় দেখতে পারবো? কর্ডাটা পর্বে দেখতে পারবো। সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসে একটু শেয়ার করি, ওকে? আচ্ছা, পরের কোশ্চেনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। দেখেন পরের কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করবো। কোন ধরনের নেমাটোসিস্টে কাঁটা থাকে? এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? হাইডা চ্যাপ্টার থেকে আসছে, প্রাণী পরিচিতি থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। এই নেমাটোসিস্ট টপিকটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ডিউনিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে? নেমাটোসিস্ট। আমরা জানি যে নেমাটোসিস্ট এটা হাইডার অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। তো এখান থেকে প্রতি বছরই এই টাইপ থেকে কোশ্চেন কিন্তু আমাদের ডিউনিটে আসে, এবারও আসবে, কোনো মিস যাবে না। তাই এই কোশ্চেনটা সাজেশন আকারে আপনাদের জন্য দেওয়া হয়েছে। কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন ধরনের নেমাটোসিস্টে কাঁটা থাকে? সব ধরনের নেমাটোসিস্টে কিন্তু আমাদের কাঁটা থাকে না, ঠিক আছে? আমরা একথাও কিন্তু জানি হাইডার মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট আছে, যেমন স্টিনোটিল, ভলভেন, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্টিরিন গ্লুটেন, সবগুলোই কিন্তু আমাদের নেমাটোসিস্ট। কিন্তু এর মধ্যে একটা মাত্র নেমাটোসিস্টে আমাদের কাঁটা থাকে না। কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কোন ধরনের নেমাটোসিস্টে আমাদের কাঁটা থাকে? অবশ্যই মাথায় রাখবেন স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টে আমাদের কি থাকতেছে? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট আমাদের কাঁটা থাকতেছে। তার 9 এর অ্যান্সার কত বলেন তো? 6। ওকে, যারা এখন পর্যন্ত আমরা ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে নেই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দেই। এবং যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি নাই, সবাই একটু ফ্রেন্ডদেরকে আমার সামনে একটু মেনশন করেন, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, এটা আমাদের রুই মাছ থেকে আসছে। রুই মাছ থেকে কিন্তু বরাবরই কিন্তু আমাদের ডিউনিটে কোশ্চেন আসে। কি দেওয়া আছে? রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকে না? মানে দেখেন আমি কিন্তু বারবার বলছি, এবার বিউপি থেকে বা মেডিকেলেও এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসে, থাকে না। রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকে না? সাইনাস ভেনোসাস, কোনাস আর্টেরিওসাস, অ্যাট্রিয়াম নাকি ভেন্ট্রিকল? আমরা সবাই একটু কমেন্ট করব, বলেন রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকে না? বলেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন আমরা সবাই জানি রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস থাকে, অ্যাট্রিয়াম থাকে, ভেন্ট্রিকল থাকে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকবে না? অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে যে কোনাস আর্টেরিওসাসটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে আমাদের থাকতেছে না, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখেন সবাই একটু অ্যান্সার করব। যকৃত কি দেওয়া আছে? যকৃত কোন ধরনের প্রোটিন সংশ্লেষ করতে পারে না? আমি কিন্তু বারবার বলছি ডিউনিটে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যকৃত যাকে আমরা জৈব রসায়নাগার বলি, কারণ কি? যকৃত হচ্ছে মানবদেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের যকৃত। এখন আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? সবাই একটু আমি অ্যান্সার করব। কোশ্চেনে দেওয়া আছে যকৃত কোন প্রোটিন সে সংশ্লেষ করতে পারে না? সংশ্লেষ কথাটার মানে কি? তৈরি করা। এখানে সংশ্লেষ না দিয়ে সে তো বলতে পারতো তৈরি করতে পারে না। যকৃত কোন ধরনের প্রোটিন সে তৈরি করতে পারে না? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন যকৃত কোন ধরনের প্রোটিন সে তৈরি করতে পারে না? সবাইটা কমেন্ট করে বলেন যকৃত কোন ধরনের প্রোটিন তৈরি করতে পারে। দেখেন যকৃত অ্যালবুমিন প্রোটিন সংশ্লেষ করতে পারে, সে লিপোপ্রোটিন সংশ্লেষ করতে পারে, ট্রান্সফারিন সংশ্লেষ করতে পারে, কিন্তু গামা গ্লোবিউলিন সে সংশ্লেষ করতে পারে না। তাহলে 11 অ্যান্সার কত বলেন তো? ডি। ওকে, এই 11টা কোশ্চেনের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু সবাই একটু আমরা কমেন্ট করি। এবং সবাই ভাইয়া জাস্ট চাচ্ছে যে আপনারা একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি। সবাই দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দেখি কে কত বেশি ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করতে পারি, ঠিক আছে? ওকে, আমরা যাতে স্বপ্নের জাহাঙ্গীরনগর ইউনিটে পড়াশোনা করতে পারি, সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করবো, ঠিক আছে ভাই? আচ্ছা, ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হতে কোন এনজাইম লাগে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে আসছে দেখেন, সবাই একটু কমেন্ট করি।
এই কোশ্চেনটা আমাদের পরিপাক এবং শোষণ থেকে আসছে। জটিল শর্করা ভেঙে, সবাই কমেন্ট করব, মল্টোজে পরিণত হতে কোন এনজাইম লাগে? সুক্রোজ, টাইলিন, মল্টেস নাকি লাইপেস? সবাই একটু কমেন্ট করবো, বলেন। জটিল শর্করা ভেঙে তৈরি হতে কোনটি লাগতেছে বলেন। অবশ্যই মাথা রাখবেন, জটিল শর্করা যে আমাদের আসে, এই জটিল শর্করাটা কোন এনজাইমের উপস্থিতিতে বলেন তো? জটিল শর্করাটা টায়ালিন এনজাইমের উপস্থিতিতে, কিসে কনভার্ট হচ্ছে? মল্টোজে কনভার্ট হচ্ছে। তাহলে 12 এর आंसर কত? বি। 12 এর आंसर কত? 12 বি। সবাই এটা কমেন্ট করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা দেখি। এইটা আমাদের রক্ত চ্যাপ্টার থেকে আসছে। স্ট্রোকের চিকিৎসা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আমাদের আছে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এবার কিন্তু ইউনিটে অনেক বেশি, ঠিক আছে? সবাই একটু, আমরা বেশি না, যে কয়জন আমরা ক্লাস করতেছি মাত্র আমরা তিনজন করে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি প্লিজ। আমি আপনাদেরকে সবাইকে বলতেছি ফ্রেন্ডদেরকে একটু আমরা ক্লাসটা মেনশন করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, স্ট্রোকের চিকিৎসা কি? খুবই একটা কমন একটা কোশ্চেন। দেখেন, স্ট্রোকের চিকিৎসা কোনটা? দেখেন, পেসমেকার ইমপ্লান্টেশন, করোনারি বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি নাকি কোনোটি নয়? দেখেন, আমাদের ডি ইউনিটে কিন্তু এই যে কোনোটি নয়, অনেক সময় ব্ল্যাঙ্ক, অনেক সময় দুইটা অপশন কিন্তু হতে পারে, এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তো একেবারে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কিন্তু আপনি অ্যান্সার করবেন। স্ট্রোকের চিকিৎসা কিন্তু একটাও কিন্তু স্ট্রোকের চিকিৎসা নয়। তাহলে এখানে অ্যান্সার হবে 13D। অ্যান্সার হবে কত? 13D, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাব। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্টিবডি উৎপন্ন করে কে? দেখেন, খুবই অ্যান্টিবডি এখানে ইউসিনোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, মনোসাইট সবগুলোই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা ক্লাসিফিকেশন, কিন্তু এগুলা সবগুলোই কিন্তু কি বলছে বলেন তো? শ্বেত রক্তকণিকা। এর মধ্যে কোনটা বেসিক্যালি আমাদের অ্যান্টিবডি সে তৈরি করতেছে? কোনটা অ্যান্টিবডি তৈরি করে? দেখেন, ইউসিনোফিল সে কখনোই অ্যান্টিবডি তৈরি করবে না, বেসোফিলও অ্যান্টিবডি তৈরি করবে না, মনোসাইটও অ্যান্টিবডি তৈরি করে না। তাহলে অ্যান্টিবডি কে তৈরি করবে? অবশ্যই মাথা রাখতে হবে আমাদের, অ্যান্টিবডি তৈরি করে শুধুমাত্র লিম্ফোসাইট। এই যে ডব্লিউবিসি যে ক্লাসিফিকেশন, কোন ডব্লিউবিসি ক্লাস, কার কি কাজ, কোনটি বেড়ে গেলে অ্যালার্জির ক্ষমতা কমে যাচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো 14টা কোশ্চেনের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন। সবাই তো আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, সবাই একটু বেশি না, আমরা মাত্র 2-3 জন করে আমরা ফ্রেন্ডকে একটু সবাই মেনশন করি, ঠিক আছে ভাই? ওকে, পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনটা কি দেওয়া আছে দেখি। টিস্যু কোষে অক্সিজেনের যোগান চাহিদার তুলনায় কম হলে, হ্যাঁ মানে টিস্যু কোষে আপনার অক্সিজেন যতটুকু লাগবে তার থেকে যদি কম হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যানোক্সিয়া, হাইপোক্সিয়া, অ্যাপনিয়া না ডিপসোনিয়া? সবাই একটু আমরা কমেন্ট করি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। দেখেন, টিস্যু কোষে অক্সিজেনের যোগানের চাহিদার তুলনায় কম হয়, অবশ্যই সেটাকে আমরা কি বলবো? হাইপোক্সিয়া বলবো। দেখেন, এই যে টাইপের কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের নর্মাল রাইটারের বই কিন্তু নাই। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা একটা যেটা কাজ করে যাবেন ডি ইউনিটের আগে, আমাদের আলিম স্যারের বই, হাসান স্যারের বই, আজমল স্যারের বই, পিছনের যে অনুশীলনী যে কোশ্চেনগুলো আমাদের আছে সেগুলো একটু ভালো করে সলভ করে যাবেন। অনেক সময় এখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু চলে আসে, ঠিক আছে? ওকে, তাহলে পুরোটা কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল ভাই। এরপর আমি পরের টপিকসে চলে আসবো। দেখেন কি দেওয়া আছে, মানুষের স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা? কিক্রয়েড, এপিগ্লটিস, এরিট্রোনয়েড নাকি অ্যাডামস অ্যাপেল? এটা আমাদের শ্বাসক্রিয়া, শ্বসন এবং শ্বাসক্রিয়া থেকে কোশ্চেনটা আসছে। আমাদের যে ভোকাল যে কর্ডটা যে আমাদের আছে, হ্যাঁ, এই ভোকাল কর্ডের মধ্যে সবচাইতে বড় মানে লার্জেস্ট তরুণাস্থি আসলে কোনটা? দেখেন, এপিগ্লটিস না, এরিট্রয়েড না, অবশ্যই অ্যাডামস অ্যাপেল হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে সবচাইতে বড় তরুণাস্থি, ঠিক আছে?
সবাই একটু যে কয়জন আমরা ক্লাস করতেছি সবাই আমরা মাত্র তিনজন করে ফ্রেন্ড রেখে মেনশন করি। সবাই আমার সামনে ফ্রেন্ড রেখে মেনশন করেন, আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দিচ্ছি এবং মাত্র সবাই একটু টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার দিব, শেয়ার লিখে সবাই আমরা ডান লিখবো, ঠিক আছে, সবাই আমরা ডান লিখবো। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন এইটা যদিও আমাদের শর্ট সিলেবাস থেকে বাইরে থেকে আসছে, বৃক্কে কয়টি রেনাল প্যাপিলা থাকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই টপিকটা কিন্তু আমাদের ডি ইউনিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বৃক্কে কয়টি আমাদের রেনাল প্যাপিলা থাকে? সবাই একটু অ্যান্সার করবো, বলেন বৃক্কে কয়টি রেনাল প্যাপিলা থাকে? 8 থেকে 18টা না, 2 থেকে 3টা না, 8 থেকে 14টা না, অবশ্যই রেনাল প্যাপিলা থাকতেছে কয়টা? রেনাল প্যাপিলা থাকতেছে আমাদের 10টা থেকে 25টা। রেনাল প্যাপিলা কত থাকতেছে সবাই একটু কমেন্ট করি, 10টা থেকে 25টা থাকতেছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন আমি চলে আসবো। দেখেন 18 নম্বর কোশ্চেন, সরি আচ্ছা 18 নম্বর কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন কি দেওয়া আছে? এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে একটা কোশ্চেন। বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা প্রথম কে দিয়েছিলেন? মানে বৃক্কের ভিতরে যে আমাদের গ্লোমেরুলাস ক্যাপসুল যা আছে এটার সবচাইতে সঠিক ব্যাখ্যা বা প্রথম ব্যাখ্যা কে দিয়েছে? উইলিয়াম হার্ভে, চার্লস ডারউইন, উইলিয়ামসন নাকি স্যার উইলিয়াম রোমেন? কে সর্বপ্রথম আমাদের হচ্ছে যে দেয়? অবশ্যই উইলিয়াম হার্ভে না, স্যার উইলিয়াম বোমেন আমাদের বৃক্কের সূক্ষ্ম গঠনের সে একেবারে সঠিক বর্ণনা দেয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের আসতে পারে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমি চলে যাব। ডেলটয়েড কোন ধরনের পেশি? ঠিক আছে, আগে বুঝতে হবে এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে আসছে। এই কোশ্চেনটা আমাদের চলন এবং অঙ্গ চালনা চ্যাপ্টারটা থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো চলন অঙ্গে বিভিন্ন ধরনের পেশির ভূমিকা আছে, মানে অ্যাডাক্টর, অ্যাবডাক্টর, এগুলো কিন্তু পরীক্ষা খুবই আসার মতো কোশ্চেন। তো ডেলটয়েড কোন ধরনের পেশি? ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর নাকি অ্যাডাক্টর? বলেন, সবাই তো কমেন্ট করবো আমরা। ডেলটয়েড কোন ধরনের পেশি? অবশ্যই ডেলটয়েডটা হচ্ছে আমাদের অ্যাবডাক্টর পেশি। তাহলে 19 অ্যান্সার কত বলেন তো? সি। ডেলটয়েড কোন ধরনের পেশি? ডেলটয়েডটা হচ্ছে আমাদের অ্যাবডাক্টর পেশি। ওকে, সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি, যে কয়জন আমরা ক্লাস করতেছি দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি। এই 19টা কোশ্চেনে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন, দেখি কে সবার আগে আপনারা অ্যান্সার করতে পারেন। ওকে, একসাথে পড়তাম দুজনে, সে বিউপিতে চান্স পেয়ে আমার ইগনোর করা শুরু করলো আর আমি নিজের অস্তিত্ব খুঁজতে যাই। চান্স পেয়ে দেখাতে হবে ভাই, একজন বিউপিতে চান্স পেয়েছে, অনুরাগ আপনি চান্স পাবেন জাহাঙ্গীরনগর ইউনিট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটা না ঘাবড়ানোর কিছু নাই। তো সবাই একটু আমরা টাইমলাইনের ক্লাসটা শেয়ার করি। ওকে, সবাই আমার সামনে ফ্রেন্ডকে একটু মেনশন করি। দেখেন 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি দেওয়া আছে। লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি? লিম্ফয়েড, অ্যাডেনয়েড, থাইমাস নাকি অস্থিমজ্জা? এর মধ্যে একটা অর্গান আছে যে আমাদের লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, খুবই সুন্দর করে আমাদের বলে দেওয়া আছে। থাইমাস যে আমাদের আছে, থাইমাস, ঠিক আছে, থাইমাস সে কি করতেছে? লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করতেছে। তাই 20 অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমি চলে আসবো। এটা আমাদের প্রাণী বিভিন্নতম শ্রেণীবিন্যাস থেকে কোশ্চেনটা আছে, দেখি কে আপনারা সবার আগে অ্যান্সার করতে পারেন। সময় হলো 3 সেকেন্ড, বলেন ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? দেখেন এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে আসছে? সিলোম টপিকস থেকে আমাদের আসছে। আমরা সবাই জানি সিলোমের উপর ভিত্তি করে প্রাণী দেখে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অ্যাসিলোমেট, তারপর হচ্ছে যে সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। তো আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? সবাই একটু আমরা কমেন্ট করব, ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? অবশ্যই মাথায় রাখবেন, ভ্রান্ত সিলোমযুক্ত নিডারিয়াটা ভ্রান্ত সিলোমযুক্ত না, এটাও ভ্রান্ত সিলোমযুক্ত না, এটাও ভ্রান্ত সিলোমযুক্ত না। তারা ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণী কোনটা? অবশ্যই 21 অ্যান্সার হচ্ছে এ। তারা ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কি? ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব হচ্ছে আমাদের নেমাটোডা, ঠিক আছে। ওকে, এর পরের কোশ্চেন আমি চলে যাব। মানুষের, সবাই কমেন্ট করব, মানুষের সিস্টেমিক ধমনী শুরু হয় হৃৎপিণ্ডের কোন অংশ থেকে?
দেখি কে সবার আগে আপনি অ্যান্সার করতে পারেন, বলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই আমরা অ্যান্সার করব, সবাই অ্যান্সার করব, বলেন। সবাই এটা অ্যান্সার করব, বলেন। মাহবুবা আপনার প্রতিদিন কি ক্লাস হবে? হ্যাঁ, আপনি অবশ্যই জয়কুলি পেজে লক্ষ্য রাখেন, ক্লাস আপনাদের জন্য নেওয়া হবে। সবাই একটু আমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। 22 নম্বরটা নাদিয়া ইসলাম, হাসিব, আহসান হাবিব, দিনা, সবাই একটু আমরা কমেন্ট করি এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি। আচ্ছা, তাসসিন আহমেদ বলছে 22-এর সি, মিম বিলতে বলছে 22-এর বি। আচ্ছা, আন্নুর বলছে 22-এর বি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মানুষের সিস্টেমিক ধমনী শুরু হয়, হৃৎপিণ্ডের কোন অংশ থেকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানুষের সিস্টেমিক ধমনী শুরু হবে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে, ঠিক আছে? সিস্টেমিক ধমনীটা শুরু হবে হৃৎপিণ্ডের কোন অংশ থেকে বলেন তো সবাই? বাম নিলয় থেকে আমাদের শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবো। যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, আমার সামনে সবাইটা মেনশন, মাশাআল্লাহ, শহীদ, শাওলা, সোহেব, সবাই তো আমার ফ্রেন্ডদেরকে মেনশন করি। এবং যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি নাই, অতি দ্রুত আমরা ক্লাসটাতে সবাই জয়েন করবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন, তারা মাছের হারানো বাহু পূর্ণ গঠনের পদ্ধতি। দেখেন, এই কোশ্চেনটা কিন্তু একদমই আলিম স্যারের বইয়ের যে অনুশীলনীর কোশ্চেন, সেখান থেকে আমি কোশ্চেনটা কিন্তু আমি আপনাদের দিচ্ছি। কারণ আমি কিন্তু বারবার বলছিলাম, আমাদের কিন্তু ডি ইউনিটে কিন্তু অনুশীলনীর কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এটা না ঘাবড়ানোর কিছু নাই। তো কোশ্চেনটা কি দেওয়া আছে? তারা মাছের হারানো বাহু পূর্ণ গঠনের পদ্ধতি কি? অবশ্যই মাথায় রাখবেন, তারা মাছের যে হারানো বাহুটা যে হারাচ্ছে, সে যে পুনরায় যে গঠন করতেছে, সে গঠনটাকে আমরা কি বলবো বলেন তো? অবশ্যই সেটাকে রিজেনারেশন বলবো। কি বলবো? রিজেনারেশন বলবো। 23টা কোশ্চেন অলরেডি আমাদের সলভ হয়ে গেছে। 24 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমাদের ঘাসফড়িং থেকে আসছে। আমরা সবাই জানি, নিম থেকে পূর্ণাঙ্গ বা ইমোগা ঘাসফড়িং এ পরিণত হতে কতদিন সময় লাগে? ঘাসফড়িং এ যে রূপান্তর যে টপিকসটা আসছে না, এই রূপান্তর থেকে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে প্রতি বছরই কিন্তু এই টপিকটা থেকে আমাদের কোশ্চেন আসে। কোশ্চেন প্যাটার্ন দিয়ে দেখা গেছে যে রূপান্তর টপিকটা থেকে প্রতি বছরই কিন্তু আমাদের কোশ্চেন আসে, এবারও কিন্তু আমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? তো যারা প্লিজ এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করি না, ভাইয়া কিছু যাচ্ছে না, ভাইয়া চাই যে জাস্ট আপনার ফ্রেন্ডদেরকে ক্লাসটা একটু মেনশন করেন, দেখি আমার সামনে কে কত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। 24 নম্বর কোশ্চেনটা আমরা সবাইকে তো অ্যান্সার করি আগে। নিম হতে পূর্ণাঙ্গ বা ইমোগা ঘাসফড়িং এ পরিণত হতে কতদিন সময় লাগে? 24 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি আমরা, বলেন। নিম থেকে পূর্ণাঙ্গ বা ঘাসফড়িং এ রূপান্তর হতে আমাদের সময় লাগবে হলো 60 দিন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তর হতে কতদিন সময় লাগতেছে বলেন সবাই? 60 দিন সময় লাগতেছে, ঠিক আছে? ওকে, ভালো কথা। পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখেন, মৃগেল মাছের বৈজ্ঞানিক নামটা কি? বিলিপিটার নট, অনেকে আমরা রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়ছি, তারপরে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম পড়ছি, কিন্তু এই মৃগেল মাছের বৈজ্ঞানিক নামটা, এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখতে হবে, মৃগেল মাছের বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে সিরহিনাস মিরিগালা, ঠিক আছে? এটা হচ্ছে মৃগেল মাছ, ঠিক আছে? অবশ্যই খুব সুন্দর করে বৈজ্ঞানিক নামটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে 25-এর আনসার কত? 25-এর আনসার হচ্ছে আমাদের বি, মৃগেল মাছের বৈজ্ঞানিক নামটা কি? এত, ঠিক আছে? ওকে, এরপরে আমি পরের কোশ্চেনে চলে যাব। 26 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? কোশ্চেনটা দেখি, সবাইটা অ্যান্সার করি আমরা। নিষেকের পর উদ্ভিদের ডিম্বাণু প্রথম কিসে পরিণত হয়? দেখেন, এই কোশ্চেনটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে উদ্ভিদের প্রজনন থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে এই টপিকস থেকে পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন আসে, তো এবারও কিন্তু মিস যাবে না। তো প্লিজ সবাই একটু আমরা সবাই মিলে ক্লাসটা করি, কারণ জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আমি কিন্তু আপনাদেরকে বলছি, 310টা আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬,৭৫৫টি। তার মানে একটা আসনের বিপরীতে আপনাদের জন্য লড়তেছে কত? 280 জন। তার মানে 279 জনকে যদি আপনি পিছনে ফেলতে পারেন,
তাহলেই কিন্তু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিমান্ডেবল ডিউনিটের সাবজেক্টগুলো পড়তে পারবেন। যেখানে সাবজেক্টগুলো আমাদের কি আছে, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বোটানি এবং পাবলিক হেলথ নামক খুবই ডিমান্ডেবল বাংলাদেশের সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আছে। যেখানে মেডিকেলও কিন্তু একটা আসনের বিপরীতে এতজন স্টুডেন্ট লড়াই করেনি, যেখানে একটা আসনের বিপরীতে লড়াই করতে 280 জন, এবং যেখানে বায়োলজিতে আপনাদের মার্কস আছে 44 নম্বর, যেখানে জুওলজিতে 22, বোটানিতে। তাই বুঝতে পারতেছি আমরা বায়োলজিতে কত ভালো করলেই কিন্তু জাহাঙ্গীরনগর ডিউনিটের চান্স আমাদের প্রায় নিশ্চিত। ওকে, আচ্ছা দেখেন, নিষেকের পর উদ্ভিদের ডিম্বাণু প্রথম কিসে পরিণত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন আনসারটা সবাই একটু আমরা করবো। বলেন, নিষেকের পরে অবশ্যই মাথায় রাখবেন, নিষেকের পরে সেটা কিসে পরিণত হচ্ছে? ভ্রূণতে পরিণত হচ্ছে। যারা ক্লাস করতেছি সবাই বেশি বেশি মাত্র 3 জন করে ফ্রেন্ডকে একটু আমার সামনে মেনশন করেন, সবাই একটু আমরা ফ্রেন্ডকে মেনশন করবো, ঠিক আছে ভাই? ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসবো। দেখি পরের কোশ্চেনটা দেখে আমাদের কি দেওয়া আছে। অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলো কোথায় ঘটে? এটা আমাদের উদ্ভিদের শারীরতত্ত্ব টপিকস থেকে আসছে। অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলা কোথায় ঘটে? আমরা জানি সালোকসংশ্লেষণের 2টা পর্যায়, একটা হলো আলোক পর্যায়, একটা কি পর্যায় বলেন তো? অন্ধকার পর্যায়। তো অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলো কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে, পর্দায়, গ্রানাতে, স্টোমাতে নাকি ম্যাট্রিক্সে? সবাইটাও কমেন্ট করে বলেন অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলো কোথায় ঘটবে। অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টে, পর্দায় হবে না, গ্রানাতে হবে না, ম্যাট্রিক্সে হবে না, কোথায় হবে? স্টোমাতে হবে। অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলো তাহলে কোথায় হচ্ছে বলেন তো? স্টোমাতে হচ্ছে। ঠিক আছে, 27টা কোশ্চেনের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু কমেন্ট করি, সবাই আমরা কমেন্ট করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কি দেওয়া আছে। ডিম্বাণুর দুপাশে অবস্থিত নিউক্লিয়াস দুটিকে কি বলে? আমি কিন্তু বারবার বলছি, এই যে উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার, এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, বাট এই টপিকটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিম্বাণুর দুপাশে অবস্থিত নিউক্লিয়াস দুটিকে কি বলে? বলেন, ডিম্বাণু দুপাশে অবস্থিত নিউক্লিয়াস দুটিকে ডিম্বাণু? না, ডিম্বাণু বলে না। প্রতিপাদ নিউক্লিয়াস? না, বলে না। সেকেন্ডারি নিউক্লিয়াস? না, তাও বলে না। ডিম্বাণুর দুপাশে অবস্থিত নিউক্লিয়াস দুটিকে কি বলা হচ্ছে? অবশ্যই অবশ্যই সেটাকে সাহায্যকারী নিউক্লিয়াস বলা হচ্ছে। ডিম্বাণুর দুপাশে অবস্থিত নিউক্লিয়াস দুটিকে কি বলা হচ্ছে বলেন সবাই? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন কি বলা হচ্ছে? সাহায্যকারী নিউক্লিয়াস বলছে। অনেকে অ্যান্সার করতেছে আবির, তারপর আহসান হাবিব, শাহনারা বেগম, সবাই আমরা অ্যান্সার করবো, দেখি সবাই অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমি পরের 29 নম্বর কোশ্চেনে চলে আসবো। 29 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, সবাই দেখেন, এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমাদের উদ্ভিদের শারীরতত্ত্ব চ্যাপ্টারটা থেকে আসছে। শারীরতত্ত্ব চ্যাপ্টারের শ্বসন চ্যাপ্টার থেকে আসছে। শ্বসনের শ্বসনিক যে হার সেখান থেকে আসছে। কোশ্চেনটা কি দেওয়া আছে? সবাত শ্বসন, আমরা জানি শ্বসন 2 প্রকার, সবাত আর অবাত। ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার বা আর কিউ কত? শ্বসনিক হার বা আর কিউ কত? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা প্রায় সময় আমাদের পরীক্ষার মধ্যে দেয়। বলেন সবাই, আমাদের কি বললাম? সবাত শ্বসনে ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার কত? অবশ্যই মাথায় রাখবেন, সবাত শ্বসনে ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার হচ্ছে যে 1.33। তাহলে 29-এর অ্যান্সার হলো সি। সবাত শ্বসনে ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার কত? 1.33। ঠিক আছে, ওকে। পরের আমি কোশ্চেনে চলে আসবো, দেখি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কি দেওয়া আছে। কোন ধরনের কোষে কখনো মায়োসিস প্রক্রিয়া ঘটে না? মানে এমন একটা কোষ আছে যে কোষটার মধ্যে কখনোই মায়োসিস হবে না, সেটা কোন কোষ? ডিপ্লয়েড, পলিপয়েড, টেট্রাপয়েড নাকি হ্যাপ্লয়েড? কোন কোষটাতে কখনোই মায়োসিস ঘটবে না? ডিপ্লয়েডে অবশ্যই মায়োসিস ঘটে, টেট্রাপয়েডে মায়োসিস ঘটবে, পলিপয়েডে মায়োসিস ঘটবে, কিন্তু হ্যাপ্লয়েডে কখনোই কিন্তু আমাদের মায়োসিস প্রক্রিয়া ঘটে না। এই যে মায়োসিস কি, মায়োসিসের গুরুত্ব, মাইটোসিস কি, মাইটোসিসের গুরুত্ব, এগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ডিউনিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। সবাই একটু আমরা শেষ মুহূর্তে একটু বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করি, দেখি আমার সামনে কে কজন ফ্রেন্ডকে মেনশন করতে পারে। জিকিম মিয়া, শাহানারা বেগম, আহসান হাবিব, রিদওয়ান আহমেদ, সবাই আমরা ফ্রেন্ডকে মেনশন করি, মেনশন করি। ঠিক আছে, ওকে। 31 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ
মাটি থেকে মূলে পানি শোষণ করে, মানে কোন পদ্ধতিতে মাটি থেকে মূলে পানি শোষণ করে? ইমবাইবেশন, অভিস্রবণ, ব্যাপন নাকি শ্বসন? সবাই তো আমরা কমেন্ট করি। কোন প্রক্রিয়ায় আপনার মাটি থেকে মূলে পানি শোষণ করে? ইমবাইবেশন প্রক্রিয়ায় মাটি থেকে মূলে পানি শোষণ করে না, ব্যাপন প্রক্রিয়াও করে না, শ্বসন প্রক্রিয়াও করে না। তাহলে কোন জৈব প্রক্রিয়ায় মাটি থেকে মূলে পানি শোষণ করে? অবশ্যই মাথায় রাখবেন, সে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে মূলে পানি শোষণ করতে। সবাই তো অ্যান্সার করবো, সবাই দ্রুত। ধন্যবাদ নাদে ইসলামকে, অ্যান্সার করছো। শারমিন, আচ্ছা ওকে। জান্নাতুল মাওয়া, অবাক সুজে, সবাই তো অ্যান্সার করবো। দেখি সবাই তো অ্যান্সার করবো আমরা। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমি চলে আসবো। 32 নম্বর কোশ্চেন, সবাই অ্যান্সার করবো। কি দেওয়া আছে দেখেন, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমাদের ঢাবিতেও দিতে পারে বা জাহাঙ্গীরনগরেও দিতে পারে। কোশ্চেনটা কি দেওয়া আছে আমি কিন্তু বারবার বলি, C3 চক্র এবং C4 চক্র খুবই ভালো করে আপনারা দেখে যাবেন। এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। কোশ্চেনে কি দেওয়া আছে বলেন তো? C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। C3 যৌগ, C3 মানে কি? আমাদের C3 যৌগের C3 মানে কি? অবশ্যই তার প্রথম যে পদার্থটা হবে সেটা কয় কার্বন যুক্ত হবে? সবাই তো আমরা কমেন্ট করি 3 কার্বন যুক্ত। আর যেটা C4 সেটার অবশ্যই কয় কার্বন যুক্ত হবে? আমাদের 4 কার্বন যুক্ত হবে। তাই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে যে 3 কার্বন যুক্ত 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে কোশ্চেন দিতে পারে C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কি, C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কি, C3 চক্রে কি এনজাইম লাগে, C4 চক্রে কি এনজাইম লাগে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়ারা যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি নাই, বেশি না, আমরা সবাই যারা ক্লাস করতে মাত্র 4 জন করে ফ্রেন্ডের মেনশন করি। আচ্ছা পরের কোশ্চেন, উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি? আমরা এই টপিকটা আসলে কোথা থেকে আসছে আগে সেটা আমাকে বুঝতে হবে। দেখেন আপনারা এই কোশ্চেনটা কোথা থেকে আসছে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের আসছে হলো উদ্ভিদের সাহিত্যত্ব চ্যাপ্টারের খনিজ লবণ পরিশোষণ থেকে। আমরা কিন্তু সবাই জানি খনিজ লবণটা আয়ন আকারে শোষিত হচ্ছে। এর মধ্যে কেউ দ্রুত আকারে হয়, কেউ হচ্ছে মন্থর আকারে হয়। হ্যাঁ, তো কোশ্চেনে দেওয়া আছে দ্রুত শোষণ করে কোন আয়নটি? আমরা সবাই একটু কমেন্ট করবো, বলেন দ্রুত শোষণ করে কোন আয়ন? অবশ্যই মাথায় রাখবেন পটাশিয়াম। কারণ কি দ্রুত শোষণ করে, মনে রাখার সূত্রটা হলো কা আর হলো সা। কেন? কে তো হচ্ছে পটাশিয়াম, কে না, ঠিক আছে? কি বললাম? এটা হচ্ছে কে আর না, ঠিক আছে? কে না, তার পটাশিয়াম আয়ন আর হচ্ছে নাইট্রেট আয়ন। এটা হচ্ছে দ্রুত গতিতে আমাদের শোষণ করতেছে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসবো। দেখি 34 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে। উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কি? সবার কাছ থেকে আমি একটু কমেন্ট চাচ্ছি, বলেন সবাই একটু আমরা কমেন্ট করবো, সবাই একটু কমেন্ট করবো, ঠিক আছে? হ্যাঁ সবাই একটু, এটাও কিন্তু আমাদের কোশ্চেন থেকে আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে? উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? ম্যালিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি অক্সালো অ্যাসিডিক অ্যাসিড? সবাই একটু কমেন্ট করে বলেন, সবাই একটু আমরা কমেন্ট করব। অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগ কোনটি? বলেন অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগ কি? অবশ্যই মাথায় রাখবেন অন্ধকার দশায় প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এখন দেখেন একটু যদি কথা বলি, আমরা জানি দুটো দশা আছে, অন্ধকার দশা এবং আলোক দশা, তাই না? অন্ধকার দশার ভিতরে আমাদের C3 আছে আর কি আছে? C4 আছে। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন যুক্ত অক্সালিক অ্যাসিড। তার মানে এখানে অ্যান্সার বিও হবে, তার সাথে সাথে অ্যান্সার কি হবে বলেন তো? ডিও হবে। তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি, ঠিক আছে? ওকে, 35 নম্বর কোশ্চেন, একদম খুব ইজি একটা কোশ্চেন বা দিতে পারে। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? ফ্লেমিং, স্লাইকার, লিয়েনহুক নাকি রবার্ট হুক? বলেন সবাই, সবাই একটা অ্যান্সার করবো, সবাই একটা অ্যান্সার করবো আমরা, সবাই অ্যান্সার করবেন। বলেন কোষ বিভাজন কে আবিষ্কার করেন?
কোষ বিভাজন কে আবিষ্কার করেন? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করব, বলেন কোষ বিভাজন কে আবিষ্কার করেন? হ্যাঁ অবশ্যই সবার আগে অ্যান্সার করছেন রাশেদুল ইসলাম, আপনি সবার আগে অ্যান্সার করছেন। তাহলে কোষ বিভাজন কে আবিষ্কার করেন সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন কোষ বিভাজন কে আবিষ্কার করেন? সবাই একটু কথা বলার চেষ্টা করি। কোষ বিভাজন, হ্যাঁ ধন্যবাদ, অবাক সূর্যোদয়, সোহানুর রহমান সোহাগ, সাদিয়া জামাত কনক। ওকে, তাহলে কোষ বিভাজন আবিষ্কার করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, কোষ বিভাজন আবিষ্কার কে করেন? ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, আচ্ছা কোষ বিভাজন আবিষ্কার কে করেন? ওয়াল্টার ফ্লেমিং হলো কোষ বিভাজন হচ্ছে আমাদের আবিষ্কার করেন। ওকে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, কাজের দিক থেকে মানে ফাংশনের দিক থেকে নিচের কোন জোড়ার সদস্যরা বেশি সাদৃশ্যপূর্ণ? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কিন্তু ডি ইউনিটে দেয়। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিই এবং শেষ মুহূর্তে ক্লাসটাতে আমরা প্রায় চলে আসছি। একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করি এবং আপনারা এটা বলে যান যে আপনাদের প্রিপারেশন কিরকম, আপনাদের বায়োলজিতে কোন কোন টপিকস আমাদের সমস্যা হচ্ছে। সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই একটু আমরা কমেন্ট করি। আচ্ছা তাহলে 36 অ্যান্সারটা আমরা সবাই একটু অ্যান্সার করি। কি দেওয়া আছে, কাজের দিক থেকে কোন জোড়া সদস্যগুলো বেশি সদস্য? দেখেন ডিএনএর সাথে এটিপির কোনো সাদৃশ্য নাই, ডিএনএর সাথে এফিডির কোনো সাদৃশ্য নাই, আরএনএর সাথে এডিপির কোনো সাদৃশ্য নাই। তাহলে কাজের দিক থেকে কোন জোড়া? অবশ্যই এডিপি আর এটিপি, কারণ এডিপির সাথে যদি আমাদের এখনো অজৈব ফসফেট যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের কি হয় বলেন তো? এটিপি হয়েছে। তাহলে 36 আনসার কত? এ। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। আচ্ছা এই কোশ্চেনে কারো কোনো কনফিউশন আছে কিনা সবাই কথা বলবেন। পরের কোশ্চেন দেখি, খুবই একটা দামি কোশ্চেন। দেখেন কোন উদ্ভিদে কোরারয়েড মূল পাওয়া যায়? খুব একটা দামি কোশ্চেন। কোন উদ্ভিদে কোরারয়েড মূল পাওয়া যায়? সবাই একটু অ্যান্সার করি, বলেন কোন উদ্ভিদে কোরারয়েড, সবাই একটু আমরা অ্যান্সার করি, কোন উদ্ভিদে কোরারয়েড মূল পাওয়া যায়? বলেন অ্যান্সার করবেন সবাই, কোন উদ্ভিদে কোরারয়েড মূল পাওয়া যায়? হ্যাঁ 37 অ্যান্সার। নাবিলা ইসলাম হয়েছে সবার আগে অ্যান্সার করছে, তাহমিন আলম তাই, আচ্ছা আলতাফ হোসেন, হ্যাঁ দেওয়া হবে, মৃণাল কান্তি মাহাত্ম, সানজিদা রহমান ক্লিয়ার। আচ্ছা ওকে, আমিকা বলছে 37, ওকে আমরা হ্যাঁ মাহাজাবিন এসে 37 এ, আন্নুর এ। আচ্ছা ওকে, কোন উদ্ভিদে কোরারয়েড মূল পাওয়া যায়? দেখেন অবশ্যই মাথা রাখবেন সাইকাসে কিন্তু কোরারয়েড মূল পাওয়া যায়। দেখেন সাইকাসে কিন্তু প্রথমে কিন্তু প্রধান মূল থাকে, কিন্তু সাইকাস পরবর্তীতে ব্যাকটেরিয়া আর হচ্ছে যে সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কোরারয়েড মূল পাওয়া যাচ্ছে, যেন সাইকাসকে আমরা কোরারয়েড মূল পাওয়া যায়। ঠিক আছে, সাইকাসে একে আমরা কি বলবো? পামফানও বলতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে। এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করবেন, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করবেন। ওকে ওকে মাশাআল্লাহ ক্লিয়ার কিনা? ওকে আমরা সবাই অ্যান্সার করতেছি, মেহেদি হাসান অপু, ওকে ঠিক আছে। ওকে আচ্ছা পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। দেখেন কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? আমি কিন্তু এই কোশ্চেনটা কিন্তু টপিকটা পড়াইছিলাম, সবাই একটু আমরা অ্যান্সার করব, সবাই একটু অ্যান্সার করব। বলেন কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান? আচ্ছা বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমি কি বলবো বলেন তো? মেটা কাইনেসিস বলবো। এই কোশ্চেনটা কিন্তু আমাদের দিতে পারে, কোশ্চেনটা দিতে পারে মেটা কাইনেসিস আসলে কি। ঠিক আছে, ধন্যবাদ জান্নাতুল মামা জীবনীকে, সে ফ্রেন্ডে মেনশন করে। সবাই একটু আমরা শেষ মধ্যে ফ্রেন্ডে মেনশন করি। ওকে তাহলে কোষ বিভাজনে কোন পর্যায়ে বিষুবীয় অঞ্চলে যে অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? মেটা কাইনেসিস বলে। তো মেটাকাইনেসিস বেসিক্যালি অ্যানাফেজে হয় না, টেলোফেজেও হয় না, প্রোফেজেও হয় না, হবে কোথায়? মেটাফেজে হবে। এবং এই মেটাফেজে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে কি হয় বলেন তো? এই জায়গায় কনডেনশন হয়। কনডেনশন মানে কি? ক্রোমোজোমগুলা সর্বাধিক পরিমাণে খাটো এবং মোটা হয়। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা
সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবার কাছ থেকে আমি কমেন্ট চাই। ধন্যবাদ মুনজান, রাহাত মোল্লা, রুবায়া ইসলাম, পুষ্পিতা, খুব সুন্দর আপনাদের রেসপন্স। ঠিক আছে, ওকে, সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডকে মেনশন করবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, এটা আমাদের টিস্যু চ্যাপ্টারটা থেকে দেওয়া হয়েছে। কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে? আমাদের টিস্যু চ্যাপ্টারটা থেকে দেওয়া হয়েছে। সবার সময় হলো মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, দেখেন কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যুটি দায়ী? এর মধ্যে কোন টিস্যুটা সে কাণ্ডের পরিধিকে সে বাড়ায় দিবে? সবাই একটু বলেন। বায়োলজি আমার জন্য না, এসব পড়া বিলাসিতা। কেন ভাই বিলাসিতা কেন? জীবন মানে তো বায়োলজি। ঠিক আছে, বায়োলজি একটা রয়্যাল সাবজেক্ট ভাই, যে যতই বলুক না কেন, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, আমি বলবো বায়োলজি যে রয়্যাল সাবজেক্ট। ঠিক আছে, ওকে, আচ্ছা সবাই তো আমরা কমেন্ট করবো। দেখেন কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যুটি দায়ী? সবাই তো কমেন্ট করে বলেন। অনেকে অ্যান্সার করতেছে, আমরা আন্নুর অ্যান্সার করছো, সবাই তো অ্যান্সার করে বলেন। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য জাইলেম তো কখনোই কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী না, কর্টেক্সও দায়ী না, ফ্লোয়েমও দায়ী না। ঠিক আছে, তাহলে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যুটি দায়ী? অবশ্যই যদি এই কোশ্চেনটা ডিউনিটে আসে খুব সুন্দর করে আমরা দাগাবো ক্যাম্বিয়াম। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা আমার কলেজের ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। এবং শেষ মুহূর্তে একটু আমি কিন্তু কথা বলতেই আছে আপনাদের জন্য, কিছু যাচ্ছে না, জাস্ট একটু সবাই আমরা 3-4 জনকে ফ্রেন্ডকে একটু মেনশন করি। ঠিক আছে ভাই, ওকে, আচ্ছা পরের কোশ্চেনে আমি চলে আসবো। পরের কোশ্চেনে চলে আসছে। দেখেন 40 নম্বর কোশ্চেনটা, কোন উদ্ভিদটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত? আমি কিন্তু বারবার বলতেছি এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এবার আপনাদের ডিউনিটে দিতে পারে, তাই আমি এই অনুযায়ী কিন্তু স্লাইডটা কিন্তু আমি আপনাদের সাজাইছি ভাই। কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন উদ্ভিদটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? আমাকে আগে তাহলে জানতে হবে পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত কোনগুলো। দেখেন ওরিজা সেটিভা, এটা পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। ট্রাইটিকাম ভালগারি, এটাও পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। জিয়া মাস, এটাও পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। কিন্তু গসিপিয়াম হার্বাসিয়াম এটা কিন্তু পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোনটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? 40 ডি। এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু সবাই কমেন্ট করবেন। এবং একটু শেষ মুহূর্তে আমরা সবাই বেশি বেশি করে ফ্রেন্ডেরকে আমার সামনে কি করবো, আমরা বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন দিব। সবাই একটু বেশি বেশি করে অনেকে মাশাআল্লাহ, আমি আজকের ক্লাসের মতো রেসপন্স, আসলে আপনারা খুবই একটা রেসপন্সিবল স্টুডেন্ট, খুবই ভালো লাগতেছে আপনাদের রেসপন্স দেখে। মাশাআল্লাহ, আপনারা দোয়া করি আপনারা সবাই যাতে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এবং ঢাবিতে আপনারা চান্স পান, মহান আল্লাহর কাছে আমি দোয়া করি। ঠিক আছে, ওকে, আচ্ছা দেখেন পরের আমি কোশ্চেনে চলে আসতেছি, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? একটু শেষ মুহূর্তে সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করি, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করি। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখেন ভাই এই এনজাইম কোনটা লিপিড পরিপাককারী এনজাইম, কোনটা কি এনজাইম? ঠিক আছে, রিফাত হাসান বলছে মাথার উপর দিয়ে যায় বায়োলজি যদি শুধু মুখস্থ করেন ভাই তাহলে তা মাথার উপর দিয়েই যাবে, তাই না? দেখেন আমি কিন্তু আমার ক্লাসে কিন্তু একটা বলছিলাম, এবার মেডিকেলে আপনার শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা কোশ্চেন দিতে পারে, সেটা হলো কর্টিক স্নায়ুর প্রকারভেদ নিয়ে। 12 জোড়া যে কর্টিক স্নায়ু আছে, নামগুলো মনে রাখার সূত্র হচ্ছে O3T2 আফাস ভাই SH। আপনারা যারা মেডিকেলের পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু একটা কোশ্চেন ছিল, সপ্তম জোড়া কর্টিক স্নায়ুর নাম কি? O3 কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ঠিক আছে, T2 ট্রকোলিয়া ট্রাইজেমিনাল, O3 আফাস অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যাঞ্জিয়াল। ভাইতে হলো ভ্যাগাস, এস হলো স্পাইন অ্যাক্সেসরি, এস হলো হাইপোগ্লোসাল। এই যে কর্টিক স্নায়ুর যে নামগুলা আমি কিন্তু বারবার আমি ক্লাসে বলছিলাম, এখান থেকে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিলে দিতে পারে। আপনাদের যারা মেডিকেলের পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু আপনার কোশ্চেন কিন্তু পাইছেন। ঠিক আছে, দেখেন কথাটা, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? অনেকে আমরা সঠিক অ্যান্সার করছি, সবাই অ্যান্সার করি। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? বলেন, আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? লাইপেজ তো আমিষ পরিপাককারী এনজাইম না, ল্যাকটোজ আমিষ পরিপাককারী এনজাইম না, আইসোমাল্টোসও না। তাহলে আমিষ পরিপাককারী এনজাইম কি বলেন তো? পেপসিন। আচ্ছা আমি একটা কোশ্চেন আপনাদেরকে বলি, একটু কোশ্চেন আনসার বলেন তো, মানুষের লালারস থেকে কয়টা এনজাইম বের হয়? কোশ্চেনটা বুঝবেন দেন অ্যান্সার করবেন। ঠিক আছে, কোশ্চেনটা বুঝেন, লালারস থেকে কয় ধরনের এনজাইম বের হয়? 2, 3, 4 না 5? বলেন,
লালারস থেকে কয় ধরনের এনজাইম বের হয়? কোশ্চেনটা বুঝবেন অ্যান্সার। লালারস থেকে, হ্যাঁ রূপক রয় আপনি সবার আগে অ্যান্সার করছেন 2 ধরনের এনজাইম। হ্যাঁ ধন্যবাদ, সবার আগে অ্যান্সার করছেন। আর কেউ বলতে পারতেছেন আপনারা লালারস থেকে? ধন্যবাদ। শাহিদ, সারোয়ার, সৌরভকে ধন্যবাদ। হ্যাঁ মিম বিনতে 2টা। আচ্ছা অবাক সূর্যোদয় 2টা। আচ্ছা কি কি এনজাইম? লালারস থেকে 2টা এনজাইম, কি কি এনজাইম বের হচ্ছে বলেন তো, নামগুলো লিখে দেন সবাই। বৈশাখী আক্তারকে ধন্যবাদ। হ্যাঁ মাশাআল্লাহ, রূপক রয়কে ধন্যবাদ। সবার আগে টাইলিন আর হচ্ছে যে টাইলিন আর হচ্ছে মল্টেস এনজাইম বের হচ্ছে, তাই না? আচ্ছা টাইলিন আর মল্টেস, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো টাইলিন আর মল্টেস, আমার কোশ্চেনটা বুঝবেন অ্যান্সার করবেন। টাইলিন আর মল্টেস কোন ধরনের খাদ্যকে ভাঙে? সবাই অ্যান্সার চাই, বলেন। টাইলিন আর মল্টেস কোন ধরনের খাদ্যকে ব্রেকডাউন করতে পারে বলেন? হ্যাঁ টাইলিন আর মল্টেস কোন ধরনের খাদ্যকে ব্রেকডাউন করতে? সবার কাছ থেকে অ্যান্সার আছে, পড়াগুলো রিপিট করেন আপনারা, এভাবে পড়লে কিন্তু আপনাদের চান্স হবে। বলেন টাইলিন আর মল্টেস কোন ধরনের খাদ্যকে ব্রেকডাউন করতে পারে? সবাই কোশ্চেনটা বুঝবে, অ্যান্সার করেন। টাইলিন আর মল্টেস কোন ধরনের খাবারকে, হ্যাঁ ধন্যবাদ মিমবিনতে সবার আগে আপনি অ্যান্সার করছেন, মানে টাইলিন আর মল্টেস সে শর্করা জাতীয় খাবারকে অ্যান্সার করতে পারে। আচ্ছা আরেকটা কোশ্চেন অ্যান্সার করেন, বলেন তো মানুষে কয় জোড়া লালার গ্রন্থি থাকে? সবাই একটু অ্যান্সার করবো, বলেন মানুষে কয় জোড়া লালার গ্রন্থি থাকে? সবাই অ্যান্সার করেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেয়। মানুষে কয় জোড়া লালার গ্রন্থি থাকে? বলেন বলেন বলেন, সবাই ঝটপট অ্যান্সার করেন না, বলেন মানুষের কয় জোড়া লালার গ্রন্থি থাকে? কোশ্চেনটা বুঝবেন, মানুষের কয় জোড়া লালার গ্রন্থি থাকে বলেন, সবাই একটু অ্যান্সার করবো। মানুষের কয় জোড়া, হ্যাঁ মাশাআল্লাহ মিমবিনতে সবাইকে অ্যান্সার করেছে, মানুষের হলো 3 জোড়া লালার গ্রন্থি থাকে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন অ্যান্সার দিবেন, বলেন তো আমাদের আরেকটা কোশ্চেনটা, সেটা কোশ্চেন অ্যান্সারটা দিবেন, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা কোশ্চেন আপনার অ্যান্সার দিবেন, সেটা হলো যে মানুষের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম কি? সবাই একটু অ্যান্সার করেন, বলেন মানুষের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম কি? বলেন মানুষের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম কি? সবাই একটু আমরা কমেন্ট করব। মানুষের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম কি? মানুষের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড, হচ্ছে লালা গ্রন্থি। সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড লালা গ্রন্থি, ঠিক আছে। ওকে দেখেন আমি কিন্তু পড়ার মাঝে কিন্তু অনেক কিছু পড়ে আসছে, এখন যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করি নাই অতি দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি আমরা সবাই পাবো। কোশ্চেনটা কি দেওয়া আছে, নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? এটা একেবারে 9-10 পড়া, বাট এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় খুব সোজা কোশ্চেনগুলো কিন্তু আমাদের ডিউনিটে দেয়। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত যে তরল পদার্থ সেটার নাম কি? টক্সিন না, হিমোসায়ানিন না, হিমোজয়েন না। তাহলে নেমাটোসিস্টের ভিতরে যে বিষাক্ত যে একটা মানে টক্সিক যে সাবস্টেন্স থাকে সেটার নাম হচ্ছে আমাদের হিপনোটক্সিন। এই হিপনোটক্সিনটা আমাদের কি দ্বারা তৈরি হচ্ছে? আমিষ আর হচ্ছে যে ফেনল দ্বারা তৈরি হয়। হিপনোটক্সিন আমাদের কি দ্বারা তৈরি হচ্ছে? আমিষ এবং ফেনল দ্বারা তৈরি হয়। যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডের মেনশন, সবাই অতি দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করি, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করে ক্লাসটা একটু শেয়ার করি, সবাই দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করি, সবাই আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই এবং টাইমলাইন ক্লাসটা শেয়ার দিই, ফ্রেন্ডে মেনশন করি, ঠিক আছে। ওকে পরের কোশ্চেন আমি চলে আসবো, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম। একদমই দামি কোশ্চেন না ভাই, খুবই একটা দামি কোশ্চেন। দেখেন কি দাম আছে, সবাই একটা অ্যান্সার করবো, হ্যাঁ সবাই আমরা অ্যান্সার করবো, সবাই। এবং যারা এখন পর্যন্ত ক্লাসটা টাইমলাইন আমরা শেয়ার করি নাই, সবাই আমরা ফ্রেন্ডের মেনশন দিয়ে টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, সবাই আমরা ক্লাসটা শেয়ার করবো। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, সবাই অ্যান্সার করি দেখি। 43 অ্যান্সার অনেকে আমরা দিয়েছি, দেবাশিস বর্মন, দিব্য, রাশিদুল ইসলাম। ওকে কোশ্চেনে কি দেওয়া আছে, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি, তাই না? দেখেন ঘাসফড়িং টপিকসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি ঘাসফড়িং এর রূপান্তর টপিকসটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ঠিক তেমনই আমাদের ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? সবাই একটু বলি, লিউকোসাইট কিন্তু ঘাসফড়িং এর রক্তকণিকার নাম না, থ্রম্বোসাইটও আমাদের নাম না, এরিথ্রোসাইটও নাম না। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? সবাই আমরা কমেন্ট করি। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। ধন্যবাদ, সবার আগে অ্যান্সার করছে শাহিদ ইসলাম সৌরভ, মাশাআল্লাহ। সবাই আমরা অ্যান্সার করি, সবাই একটু অ্যান্সার করি এবং শেষ মুহূর্তে আমরা সবাই একটু দ্রুত ফ্রেন্ডের মেনশন করার চেষ্টা করি। শেষ মুহূর্তে দেখি, শেষ মুহূর্তে ভাইয়ার ক্লাসে রেসপেক্ট করে কে কয়জন আমরা ফ্রেন্ডেরকে মেনশন করতে পারেন, ঠিক আছে। পরের কোশ্চেনে আমি চলে আসবো, দেখি
ক্ষুদ্রান্তের, দেখেন খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করে, আপনাদের সময় হচ্ছে 2 সেকেন্ড, সবাই অ্যান্সার করবো। হ্যাঁ, ক্ষুদ্রান্ত যাকে হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইন বলি, ক্ষুদ্রান্তের কয়টি অংশ, এটা একটা কোশ্চেন, সবাই এটা আমরা অ্যান্সার করবো, বলেন। ধন্যবাদ রাহাত মোল্লাকে, সবাই অ্যান্সার করবেন। ক্ষুদ্রান্তের কয়টি অংশ বলেন তো, ক্ষুদ্রান্তের কয়টি অংশ, ক্ষুদ্রান্তের কয়টি অংশ বলেন, কোশ্চেনটাকে বুঝেন। ক্ষুদ্রান্তের কয়টি অংশ বলেন তো, ক্ষুদ্রান্তের 3টি অংশ, কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্তের কয়টি অংশ? বৃহদান্তের 3টি অংশ, কি কি? সিকাম, কোলন, মলাশয়। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ, নিচে কোনটি, ভাইয়া কি আমাদের কমেন্ট দেখে না? হ্যাঁ বলেন। শাহনারা বেগম বলেন, আপনি কি কমেন্ট করছেন ভাইয়া? দেখতে পাইনি, বলেন। শাহনারা বেগম কোশ্চেনটা করেন, বলেন। আচ্ছা, ক্ষুদ্রান্তের কোন স্তরে পানপাত্র সেল থাকে? দেখি কে সবার আনসার। সেরোসা, মাস্কিউলারিস মিউকোসা, নাকি হচ্ছে যে মিউকোসা, নাকি হচ্ছে সাবমিউ। ধন্যবাদ শ্রুতি সাহাকে, তারপর হচ্ছে যে গার্গী কুন্ডুকে ধন্যবাদ, মরিয়ম আক্তারকে ধন্যবাদ, মাশাআল্লাহ। দেবাশিস সরকার বর্মকে ধন্যবাদ। ওকে, খুব সুন্দর। ওকে, তাহলে ক্ষুদ্রান্তে কোন স্তরে পানপাত্র সেল পাওয়া যায়? অবশ্যই মাথা রাখবেন, মিউকোসা সেলে পানপাত্র সেল পাওয়া যায়। ঠিক আছে, শেষ মুহূর্তে আমরা একটু বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করি, মেনশন করে আমার সামনে একটু ফ্রেন্ডের মেনশন করবেন, এবং ক্লাসটা একটু সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করে সবাই একটু ডান লিখে কমেন্ট বক্সে। দেখেন পরের কোশ্চেন দেখি কি দেওয়া আছে। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হ্যাঁ ভাই, কোশ্চেনটা কি দিছে বলেন তো? হাইড্রার চলন টপিকটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি দেওয়া আছে, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? সবাই একটু ধন্যবাদ মমিকে, ধন্যবাদ সবার আগে অ্যান্সার করছেন আপনি। ওকে, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? ডিগবাজি, হামাগুড়ি, সাঁতার, নাকি কোনটা বলেন? কোন পদ্ধতিতে? আমার নাদিয়া ইসলাম দেখি কমেন্ট দেখি ভাইয়া। দেখেন সবাই একটু আমার ফ্রেন্ডে মেনশন করি, কোন পদ্ধতি, সবাই কমেন্ট করেন, বলেন কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? সবাইটা কমেন্ট করি, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? অনেকে অ্যান্সার করতেছেন ডিগবাজি। না ভাইয়া, হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে হামাগুড়ি বা লুপিং এর মাধ্যমে। ঠিক আছে ভাই, হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করতেছে কিসের মাধ্যমে? হামাগুড়ি বা হচ্ছে লুপিং এর মাধ্যমে। হাইড্রা লম্বা দূরত্ব কিভাবে অতিক্রম করতেছে? হামাগুড়ি বা লুপিং এর মাধ্যমে অতিক্রম করতেছে। সবাই একটু আমরা শেষ মুহূর্তে একটু ফ্রেন্ডের মেনশন করি, সবাই আমরা ফ্রেন্ডের মেনশন করি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে আমি চলে আসবো, দেখি কোন এনজাইম অগ্নাশয় নেই? খুবই খুবই দামি একটা কোশ্চেন। কোন এনজাইম অগ্নাশয় নাই? টাইলিন, মল্টেস, ট্রিপসিন নাকি অ্যামাইলেজ? অনেকে মাশাআল্লাহ অ্যান্সার করতেছে। আলতাফ হোসেন, মঞ্জিলা, আরশি, সুবর্ণা আক্তার, খাদিজা আক্তার। হ্যাঁ ভাইয়া, আপনার আমার কমেন্ট একবারও দেখবেন না? হ্যাঁ দেখলাম তো ভাইয়া। ওকে, আলতাফ হোসেন, ওকে, হামাগুড়ি, মেহেদি হাসান, ওপো, মাশাআল্লাহ। সবাই একটু আমরা অ্যান্সার করি। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করি, মাশাআল্লাহ। সবাই খুব সুন্দর আপনাদের রেসপন্স, সবার জন্য মন খুলে দোয়া রইল, সবাই যাতে চান্স পান। ঠিক আছে, আচ্ছা দেখেন কোন এনজাইম অগ্নাশয় নেই? সবাই একটু কমেন্ট করি, কোন এনজাইম অগ্নাশয় নেই বলেন? কোন এনজাইম? দেখেন অগ্নাশয়ে মল্টেজ আছে, অ্যামাইলেজ আছে, ট্রিপসিন আছে, কিন্তু টাইলিন এনজাইমটা কিন্তু অগ্নাশয় নাই। আমি কিন্তু এটাকে বলছিলাম, টাইলিন এনজাইম আমাদের কোথায় আছে? লালা রসে আছে। টাইলিন এনজাইম কোথায় আছে বলেন তো? লালা রসে আমাদের আছে। টাইলিন এনজাইম কোথায় আছে বলেন তো? ধন্যবাদ আন্নুরকে, শাহনারা বেগম, অহন্যানুর, শারমিন আক্তার, সুরভি, জান্নাতুল ইসলাম, খুব সুন্দর, মুনজান, ধন্যবাদ। ওকে, আচ্ছা তাহলে কোন এনজাইম অগ্নাশয় নেই? টাইলিন এনজাইমটা আমাদের অগ্নাশয় নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই তো কমেন্ট করবেন। ধন্যবাদ মাসকাত মাইশাকে। এই কোশ্চেনে কারো কোনো কোশ্চেন আছে কিনা কমেন্ট করেন। পরের কোশ্চেন দেখেন, ভ্রূণে লোহিত কণিকা সমূহ কোথায় তৈরি হয়? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন 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 বলেন। মহিমা আক্তার, মাশাআল্লাহ, শাহিদা, সৌরভ, খুব সুন্দর আপনাদের রেসপন্স। জান্নাতুল জীবনিকা, হ্যাঁ একটু আমরা ফ্রেন্ডে মেনশন করবো। আমাদের 3টা কোশ্চেন আছে। ভ্রূণে লোহিত কণিকা সমূহ কোথায় তৈরি হয়? সবাই একটু কমেন্ট করবো, বলেন ভ্রূণে লোহিত কণিকা সমূহ কোথায় তৈরি হয়? সবাই একটু কমেন্ট করব, সবাই আমরা কমেন্ট করব, কোনো প্যাচ লাগা নাই, পড়লেই হবে। দেখেন হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নাই। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, দেখেন কোশ্চেন আমাদের কি দেওয়া আছে। ভ্রূণে লোহিত কণিকার সময় কোথায় তৈরি হয়? থাইমাসে, অগ্নাশয়, পিলিহায়, নাকি অস্থিমজ্জায়? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন তো ভ্রূণে লোহিত রক্ত কণিকাগুলো আমাদের প্লিহা থেকে তৈরি হচ্ছে।
ঠিক আছে, খুবই একটা দামি কোশ্চেন। হ্যাঁ, ভ্রূণে ধন্যবাদ, অবাক সূর্যোদয়কে, মাসকান মাইশাকেও ধন্যবাদ, জান্নাতুল মাওয়া জীবনকে ধন্যবাদ, তারপর গাগরি কুন্ডু, সবাইকে ধন্যবাদ। সবাই একটু আমরা শেষ মুহূর্তে একটু ফ্রেন্ডে মেনশন করি। হ্যাঁ, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করি। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? সবাই একটু কমেন্ট করি তো ভাই, প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? আর্থ্রোপোডা, পরিফেরা, মলাস্কা নাকি? আমি একটু কথা বলি, শুনেন কথাটা মন দিয়ে শুনে, কাজে লাগবে আপনাদের। প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। দ্বিতীয় বৃহত্তম পর্ব কি বলেন তো? সবাই কমেন্ট করি, মলাস্কা। আর তৃতীয় বৃহত্তম পর্ব কি? আমরা প্রথম জানি, দ্বিতীয় জানি, কিন্তু তৃতীয়ত আমরা অনেকে কিন্তু জানি না। মাথা রাখতে হবে, প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব হচ্ছে করডাটা, ঠিক আছে। তৃতীয় বৃহত্তম পর্ব হচ্ছে কি বলেন তো? করডা। ধন্যবাদ নাবিল ইসলাম হয়েছে একদম প্রথম থেকে আপনার রেসপন্সের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কি? অবশ্যই আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে? খুবই একটা দামি কোশ্চেন ডি ইউনিটের জন্য, সবাই একটু আমি অ্যান্সার করবো। বলেন, লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে? দেখেন, লিভারের আমরা জানি যকৃতে কিন্তু কয়টা লোব? যকৃতে কয়টা লোব? সবাই একটু কমেন্ট করেন তো আমার সাথে, বলেন যকৃতে কয়টা লোব? কথা বলেন, যকৃতে কয়টা লোব ভাইয়া? যকৃতে কয়টা লোব? যকৃতে হচ্ছে আমাদের 4টা লোব, ডান, বাম, কোয়াড্রেট ও কডেট। এই 4টা লোবের একটা লোবের সাথে আমাদের কিন্তু পিত্তথলির সাথে যুক্ত থাকে। সেটা অ্যান্সার কি হচ্ছে? রাইট লোবের সাথে, ঠিক আছে, রাইট লোবের সাথে। ধন্যবাদ মঞ্জিলাকে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। মানুষের সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? সবাই একটু অ্যান্সার করবো। হ্যাঁ, মানুষের সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? সবাই একটু অ্যান্সার বলেন, সবাই অ্যান্সার করি আমরা। মানুষের সোমাটিক কোষ, সোমাটিক কোষ মানে কি ভাই? দেহ কোষ, তাই না? কয়টি অটোজোম থাকে? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? অবশ্যই 44টা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46টার মধ্যে অটোজোম হলো 44টা, আর 2টা হচ্ছে আমাদের হলো সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, তো যতটুকু পড়ালাম ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেন থেকে আমাদের ডি ইউনিটে আসবে। তো আমি একটা কোশ্চেন করব, সেটা আপনারা এরকম ঢাবির জন্য, কথাটা মন দিয়ে শুনেন, আপনারা এরকম ঢাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজির 100 কোশ্চেন চান কি চান না? যদি চান, কমেন্টে যদি আসে বেশি, তাহলে আমি ক্লাসটা নিব আপনাদেরকে ফ্রিতে, আদারওয়াইজ নিব না। কমেন্টে আমি জানতে চাচ্ছি, ঢাবির পরীক্ষা কিন্তু আমাদের 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়তে বোটানি টপিক্স থেকে 100টা কোশ্চেন আসার মতো কোশ্চেন আলোচনা করব। এই ক্লাসটা কে কে চান কি চান না একটু কমেন্ট করো, যদি কমেন্ট বেশি হয় আমি ক্লাসটা নিব। আচ্ছা, মেহরের কান্দা মহারাজ অবশ্যই চাই, রুবিনা ইসলাম চাই, অবাক সূর্যোদয়। আচ্ছা, আর কেউ চাচ্ছেন কিনা চান না বলেন? আচ্ছা, চাই। আচ্ছা, কারা কারা চায় সবাই এটা কমেন্ট করি। জি ভাইয়া চাই, জি ভাইয়া চাই। ওকে, সবাই আমরা, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানির উপরে আমি ক্লাস নিব। আমি দেখবো যে সেখানে কতজন আপনারা পার্টিসিপেন্ট থাকে, দেন আমি দৃশ্য নিব, জুলুজুবে ক্লাস নেব, বাট আপনাদের উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। এবং আরেকটা কথা বলবো, আজকের ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো? সবাই একটু আমরা কমেন্ট করতেছি, সবার কাছে কমেন্ট চাচ্ছি, আজকের এই ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, একটু সবার কাছ থেকে আমি কমেন্ট চাচ্ছি, সবার কাছ থেকে তো কমেন্টে জানতে চাচ্ছি। সবাই একটু কমেন্ট করবেন, কথা বলবেন যে আজকের এই ক্লাসটা আপনার কতটুকু হেল্পফুল হলো, সবার কাছ থেকে আমি কমেন্ট চাচ্ছি, বলেন। আচ্ছা, মেহেদি হাসান অবশ্য অনেক ভালো লাগলো ভাইয়া। আচ্ছা, অবভিয়াসলি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করুন আজকের এই ক্লাসটা কতটুকু আপনাদের হেল্পফুল হলো। অনেক। আচ্ছা, হাসিব থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, অনেক হেল্পফুল হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, চান্স পাইতে হবে ভাইয়া, সবাই মনে করে দৌড়ান, সবাই একটু আপনারা টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখবেন, তাহলে হবে কি ক্লাসটা বারবার করে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, অনেক হেল্পফুল, অনেক বেশি হলো। সাদিয়া, ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। কবে নিবেন ভাইয়া? ইনশাল্লাহ আশা করতেছি নেক্সট মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে ঢাবির উপরে একটা ক্লাস নিব,
ঠিক আছে। নেক্সট মঙ্গলবার আচ্ছা ভাইয়া প্রথম দেখেছিলাম, ওকে ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা অনেক ভালো লাগলো ভাইয়া, ওকে ঠিক আছে। কেমিস্ট্রি আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে ঠিক আছে। তো আমি বারবার বলতেছি ভাই, হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো দরকার নাই। যে ধর্মের আসি না কেন, সে ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবনটাকে আমরা সাজাই। শেষ মুহূর্তে বেশি বেশি করে মহান সৃষ্টিকর্তার কাছে চাই। যারা মুসলমান ধর্ম অনুসারে বেশি বেশি করে আমরা নামাজ পড়ি, বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি, হ্যাঁ বেশি বেশি করে আমরা নামাজ এবং পড়ব, ইনশাল্লাহ আমাদের চান্স হবে। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে বিজয় নিশ্চয়ই কোনো স্বপ্নের ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম, সাথে থাকেন জয়কলি পরিবারের সাথে।